তো নমস্কার বন্ধুরা, আমি বিভাস। আর এই প্রথম এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রথম। আর আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ওয়াকফ বিলটা অ্যাকচুয়ালি কি, যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে নানান ধরনের যে নিউজ তোমরা দেখতে পাচ্ছ ওয়াকফ বিল নিয়ে। তো অনেকের কাছে কিন্তু এটা অজানা যে অ্যাকচুয়ালি ওয়াকফ বিলটা কি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে জানাবো যে ওয়াকফ বিলটা কি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর তুমি যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো মুসলিম সম্প্রদায়ের মধ্যে এমন ল আছে যেখানে কোনো ব্যক্তি যদি চায় যে তার সম্পত্তি হোক, টাকা হোক, পুকুর হোক, জমি হোক, যাই হোক, সে যদি তার স্বেচ্ছায় দান করতে চায়, সেটা ধর্মীয় কাজে হতে পারে বা কোনো সেবামূলক কাজে হতে পারে। তো সে যদি দান করতে চায় তার জমি, তো সেই দান করার পরে কিন্তু সেই জমিটা সরাসরি চলে যায় যে ওয়াকফ বোর্ডের কাছে, মানে সেটা কি হয়ে গেল, ওয়াকফ সম্পত্তি হয়ে গেল। তো অ্যাকচুয়ালি কিন্তু মেন এটাকেই বলে যে ওয়াকফ। তো চলো এক এক করে আরও কিছু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। আর যিনি দান করছেন মানে তাকে আমরা বাংলায় কি বলি, যে দাতা হোক বা দানি হোক, কিন্তু এটাকে মুসলিম লয়ের ভাষায় বলা হয় যে ওয়াকিফ। মানে যিনি দান করছেন তাকে কিন্তু ওয়াকিফ বলা হয়। আর এই সম্পত্তি যে দান করছেন যে ওয়াকফ হিসাবে, এটা কিন্তু পার্মানেন্টলি তুমি কিন্তু যে ঈশ্বরের কাছে তোমার পুরোপুরি সম্পত্তি তুমি দান করে দিচ্ছ। এমন নয় যে সব কিছু দান করার পর মানে তোমার একটা সময় গিয়ে মনে হলো যে না, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই বা কোনো কিছু নেই, আমার আর্থিক অবস্থা খারাপ, বা এমন হলো যে অভাবের মধ্যে দিন যাচ্ছে যে আমি আবার ফেরত চাই। কিন্তু এগুলো কিন্তু এটা হয় না, যে তুমি তোমার সম্পত্তি পুরোপুরি কিন্তু তুমি ওয়াকফ করে দিয়েছো যে পুরো ভগবানের নামে, ঈশ্বরের নামে, গডের নামে, যাই হোক। তো এরকম কিন্তু হয়। আর এই যে সম্পত্তিগুলো যে ওয়াকফ বোর্ডের কাছে চলে যাচ্ছে, তো এইগুলো তো সামলানোর জন্য কাউকে দরকার। তো এর জন্য কিন্তু স্টেট থেকে যে স্টেট ওয়াকফ বোর্ড কিন্তু গঠন করা হয়, যেখানে বিভিন্ন কর্মচারীরা থাকেন, বিভিন্ন বোর্ডের লোকজনরা থাকেন। সেখানে কিন্তু এই সমস্ত সম্পত্তিগুলো কিন্তু সেখানে তারা হ্যান্ডেল করেন। মানে পশ্চিমবঙ্গে মানে প্রত্যেকটা স্টেটে কিন্তু এরকম আছে যে স্টেট ওয়াকফ বোর্ড। বিভিন্ন কর্মচারী তো থাকেনই, কিন্তু এই যে টোটাল যে সম্পত্তি, এটাকে সামলানোর জন্য কোনো একজন বোর্ডের হেড তো থাকা দরকার। তো সেরকমই কিন্তু একটা বোর্ডের ম্যানেজার থাকে যে সমস্ত সব কিছুটা সামলায়, আর তাকে কিন্তু বলা হয় মুতাওয়ালি। আমরা কিন্তু টুকটাক যারা পড়াশোনা আমরা করেছি, আমরা কিন্তু এই নামটার সাথে মানে পরিচিত, যে তাকে মুতাওয়ালি বলা হয়, যিনি সামলান। তো যাই হোক, আর এই যে টোটাল ওয়াকফ সম্পত্তি থেকে যে রেভিনিউ জেনারেট হয়, মানে যেটা সম্পত্তিটা হয়, তার কিন্তু 7% চলে যায় যে বোর্ডের যে ম্যানেজমেন্টের কাছে। আর বাকি 93% মানে 93% কিন্তু চলে যায় যে বিভিন্ন এডুকেশনাল পারপাসে, মানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, বা কোনো সেবামূলক কাজে, বা কোনো ধর্মীয় কাজে। তো যাই হোক, এই হলো সিস্টেম যে মুতাওয়ালি সামলায়। একটা কথা, যে আমাদের দেশে কিন্তু টোটাল 30খানা ওয়াকফ বোর্ড আছে। মানে তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে 30টা মতো রাজ্য আছে, মানে 30টার মতো কাছাকাছি রাজ্য আছে। তো 30টা কিন্তু টোটাল ওয়াকফ বোর্ড আছে। আর এর মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। এই যে প্রত্যেক রাজ্যে একটা করে ওয়াকফ বোর্ড কাউন্সিল আছে, এর কিন্তু মেম্বাররা নিযুক্ত হয়, মানে নমিনেটেড হয় কিন্তু রাজ্যের দ্বারা, মানে স্টেটের মাধ্যমে। আর এই টোটাল যে 30টা ওয়াকফ স্টেট বোর্ড আছে, এর কিন্তু হেড আছে যে ওয়াকফ কাউন্সিল। আর এই ওয়াকফ কাউন্সিল কিন্তু সবার উপরে, মানে তোমরা বলতে পারো যে 30টা যে স্টেট ওয়াকফ বোর্ড আছে, আর এর উপরে কিন্তু মানে এগুলোকে কিন্তু কন্ট্রোল করে এই যে ওয়াকফ কাউন্সিল। আর এই ওয়াকফ কাউন্সিল কিন্তু নিযুক্ত হয় সেন্ট্রালের দ্বারা, মানে এর যারা মেম্বার আছে এরা কিন্তু মানে নমিনেটেড হয় সেন্ট্রালের মাধ্যমে, মানে সেন্ট্রাল এদেরকে নমিনেটেড করে। এইবার ধরুন যে কোনো একটা ডিসপিউটেড ল্যান্ড আছে, মানে উদাহরণস্বরূপ বলতে পারেন এই যে ল্যান্ড ডিসপিউট। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, মানে ধরুন যে মিজানুর বলে একটা ছেলে আছে, তো সে তার সম্পত্তি ওয়াকফ বোর্ডে দান করতে চায়নি। এবার দেখুন, একটা ভালো খারাপ বলেও একটা মানে কথা আছে যে 10 জন যদি ভালো থাকে, তার মধ্যে 1-2 জন হলেও খারাপ থাকতে পারে, মানে খারাপ আছে তার মধ্যে। তো ধরুন যে সেই মিজানুর সে তার সম্পত্তি দান করতে চায়নি, কিন্তু সেই ওয়াকফ বোর্ড বলছে যে ভাগ এখান থেকে, তোর কোনো এখানে কোনো নেই, তুই সব দান করে দিয়েছিস। কিন্তু ছেলেটা বলছে যে না, আমি তো দান করতে চাইনি, পরে যখন ভাবে তখন আমি দান করতে চাইনি। এবার সেই যে নালিশটা করবে, মানে এই যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা যাই হোক, সে যে নালিশটা করবে, এই নালিশটা কোথায় হবে, সেটা হলো যে ওয়াকফ বোর্ডের ওয়াকফ ট্রাইব্যুনাল বলে একটা জায়গা আছে। মানে ওয়াকফ ট্রাইব্যুনালে এই সমস্ত যাবতীয় যে নালিশ, যে তার অভিযোগ, সব কিছু শোনা হয় কিন্তু সেই ওয়াকফ ট্রাইব্যুনালে। তো বললাম যে স্টেট ওয়াকফ বোর্ড, তারপরে যে ওয়াকফ ট্রাইব্যুনাল, তারপর ওয়াকফ কাউন্সিল, এই সব কিছু কী করে কী প্রসেস হবে, কী করে যে সব কিছু হবে,
সব কিছু কিন্তু লেখা আছে যে ওয়াকআপ অ্যাক্ট, যে ওয়াকআপ অ্যাক্টের মাধ্যমে মানে ওয়াকআপ অ্যাক্টে কিন্তু লেখা আছে যে এই প্রসেস, টোটাল প্রসেসটা কীভাবে কী হবে। এবার একটা কথা আমরা হয়তো অনেকেই ভাবছি যে এই 2025 সালে এসে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু না, এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2013 সালে, যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মানে কংগ্রেসের আমলে ডক্টর মনমোহন সিং। আর এই ডক্টর মনমোহন সিং সবাইকে মানে একটা সার্চার কমিটি গঠন করেন, সেটা হলো করেছিলেন মানে 2005 সালে। আর এই সার্চার কমিটিকে বলেছিলেন যে একটা রিপোর্ট দিতে, যে ভারতের মুসলিম সম্প্রদায়ের যে কতজন আছে, মানুষ আছেন, এবং তাদেরকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, কিভাবে এডুকেশন পারপাসে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই দায়িত্ব দিয়েছিলেন যে সার্চার কমিটিকে। এবং ঠিক এই 1 বছর পরে 2006 সালে সেই সার্চার কমিটি একটা রিপোর্ট দেয়। সেই সার্চার কমিটির রিপোর্টে অনেক কিছু লেখা ছিল, তো আমরা অত কিছু তো যাবো না, আমরা অত গভীরে ঢোকার দরকার নেই, আমরা ওয়াকআপ বিল নিয়ে আলোচনা করব। তো সেই ওয়াকআপ সম্পর্কে সেই সার্চার কমিটি যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টে লেখা ছিল মানে সেই রিপোর্টে বলেছিলেন যে টোটাল 4,90,000 ওয়াকআপ প্রপার্টি আছে, মানে বাড়ি গাড়ি মানে জমি পুকুর ফুকুর সব ধরে টোটাল 4,90,000 ওয়াকআপ প্রপার্টি আছে। আর যেখানে টোটাল ল্যান্ড ছিল 6 লাখ একর, মানে তোমরা বলতে পারো যে 1 একর সমান সমান 3 বিঘা, আর ওয়েস্ট বেঙ্গল হিসাবে 1 বিঘা সমান সমান 20 কাঠা, মানে 20 কাঠা জমি। আর টোটাল যদি আমরা হিসাব করি তাহলে টোটাল হচ্ছে যে 360 লাখ কাঠা জমি। তাহলে এবার ভাবুন, আর এই যে টোটাল একটা সব থেকে একটা মানে বিষয় হলো যেখানে ভাববার বিষয়, সেটা হলো যে টোটাল যে জমিগুলো, যে ল্যান্ড মানে 360 লাখ কাঠা যে ওয়াকআপ প্রপার্টি, তার মধ্যে বেশিরভাগ ছিল ওয়েস্ট বেঙ্গল আর ইউপি। তাহলে এবার বুঝতে পারছেন যে ওয়েস্ট বেঙ্গলে কেন এত মানে মুর্শিদাবাদ কেন জ্বলছে, কেন এত কিছু হচ্ছে, কেন এত দাঙ্গা, মানুষের মধ্যে এত প্রোটেস্ট, মানে সব থেকে যদি বলতে পারো যে ওয়াকআপ প্রপার্টি, তো সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গল। তো এই যে 3,60,000 কাঠা জমি যে টোটাল ভ্যালুয়েশন ছিল, সেটা হলো যে 1.2 লাখ কোটি, মানে তোমরা বলতে পারো যে 1 কোটি 2 কোটি এরকম করে 1.2 লাখ কোটি, যেখান থেকে সরকারের বছরে ইনকাম হতো 163 কোটি। মানে পাকামো হচ্ছে যে 1.2 লাখ কোটি থেকে বছরে ইনকাম হচ্ছে 163 কোটি। তো সরকার বলে যে না, এবার আমাদের এটাকে খুঁটিয়ে দেখতে হবে। তো এই যে খুঁটিয়ে দেখার জন্য দায়িত্ব দেয়, যে সার্চার কমিটিকে দায়িত্ব দেয় যে এই ব্যাপারটা খুঁটিয়ে দেখতে। তখন দেখা যায় যে যারা এর মধ্যে যারা কর্মরত ছিল, যারা চাকরিজীবী ছিল, যারা কর্ম করত, তারা তাদের গাফিলতি বলতো যে না, অত হেডেক নিয়ে কী করবো, বা অত কাজকর্ম, অত প্রেশার, সেই তাদের গাফিলতিতে এইটা হতো। তারপর সরকার বলল যে না, যে ওই যে 1.2 লাখ কোটির উপরে 10% বাড়াতে হবে, মানে 10% যাতে বৃদ্ধি হয়। সেই 10% বৃদ্ধি করে তখন দেখা গেল যে বছরে 12,000 কোটি টাকা করে ইনকাম হচ্ছে সরকারের। তো ভাবুন একবার যে কত টাকার একটা ভ্যালুয়েশন। যাই হোক, আজকে এই ভিডিওটার মাধ্যমে একদম ছোটোখাটোর উপরে আমি আরও বেশি গভীরে ঢুকছি না, যে ছোটোখাটোর মাধ্যমে তোমাদেরকে মানে বললাম, বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি ওয়াকআপ বিলটা কী। তো যদি এরকম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি তোমরা চাও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এরপরে যে নেক্সট কী অ্যামেন্ডমেন্ট এসেছে, মানে কী সংশোধনী বিলে কী হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে বিভাস সরকার ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আর দেখা হচ্ছে অন্য একটা এপিসোডে, অন্য একটা নতুন ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।